পাখির কাছে ফুলের কাছে কবিতাটিতে কবি আল মাহমুদ এমনই এক প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছেন যেখানে রয়েছে একটি কোমল শান্ত পরিবেশ, নির্জনতা, স্নিগ্ধতা। জ্যোৎস্না আলোকিত রাতের সৌন্দর্যে ভরা অপূর্ব প্রাকৃতিক পরিবেশের ওপর লেখক মায়াবিক রূপ আরোপ করেছেন। তিনি পাখির কাছে ফুলের কাছে গিয়ে তার মনের কথা ব্যক্ত করেছেন। কিন্তু কেনই বা তিনি সে কথা ব্যক্ত করেছেন? কেউ কি তাকে সেটা করতে বলেছেন? সে উত্তর তিনি কবিতাতেই দিয়ে চলেছেন। চলো সেগুলো জানি। সময়টা ছিল শীতকাল এবং জ্যোৎস্না আলোকিত রাত। তো এমনই এক রাতে লেখক লেখেন, নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো লাইনের মাধ্যম দিয়ে নারকোলের ওই লম্বা মাথায়, মানে দেখতে পাচ্ছেন কবি যেখানে বেরিয়েছেন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে, সেইখানে দেখা যাচ্ছে একটা লম্বা নারকেল গাছ এবং যেখানে জ্যোৎস্না আলোকিত রাত রয়েছে এবং চাঁদ উঠেছে এবং সেই চাঁদটা হচ্ছে ওই নারকেল গাছের মাথা থেকে কবি দেখতে পাচ্ছেন এবং সেই নারকেলটাকে তুলনা করেছেন তিনি ওই ডাবের মতন, অর্থাৎ ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। আচ্ছা, এখানে চাঁদকে ডাবের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? কারণ ডাব হচ্ছে একটি গোলাকার একটি ফল এবং ডাব সাধারণত আমরা গরমকালেই ঠান্ডা পানি হিসাবে পান করি। তাহলে ডাবের যে চরিত্রটা দেখতে পাচ্ছি খানিকটা কিন্তু সেই ডাবের মতনই কিন্তু চাঁদের চন্দ্রলোকিত রাত্রে আমরা যখন যাই তখন চাঁদটাও গোল এবং চাঁদের যে আলো, সেই আলো কিন্তু আমাদের স্নিগ্ধতা করে, আমাদের মুগ্ধতা করে। যেখানে আমরা দেখতে পাই সূর্যের আলোর মধ্যে কিন্তু তেজ রয়েছে এবং একটা শক্তি রয়েছে, এবং কঠোরতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা চাঁদের আলোর ক্ষেত্রে আমরা পাই খুব মুগ্ধতা বা স্নেহ, মায়া ইত্যাদি। তো ঠান্ডা একটা আমরা ঠান্ডা অনুভব করি, তাই না? তো ডাবের সঙ্গে চাঁদের আলোর তুলনা লেখক এইভাবে করেছেন। ঠিক আছে, এরপরের লাইনে কবি বলেছেন যে ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। তাহলে ছিটকিনিটা বলতে আশা করি বুঝতে পারছো তোমরা যে অনেক রাত হয়ে গেছে, গোটা শহর ঘুমন্ত অবস্থায় রয়েছে, গোটা শহর ঘুমিয়ে পড়েছে, কবিও কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন। তারপরে তিনি আস্তে করে প্রাকৃতিক পরিবেশের কাছে চলে যান এবং সেখানে যাওয়ার সময় তিনি ছিটকিনি, অর্থাৎ দরজাতে যে হাতল লাগানো হয় ভিতর থেকে, সেই হাতলটাকে বলা হচ্ছে ছিটকিনি। তাই ছিটকিনিটাকে আস্তে করে খুলে যখন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন তখন তিনি বুঝতে পারলেন যে ঝিম ধরা মানে হচ্ছে সবাই নিঝুম, অর্থাৎ সবাই কিন্তু ওই ঝিমনো অবস্থা রয়েছে। ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। কাঁপছিল কেন? কারণ হচ্ছে তখন শীতের রাতের মধ্যে সবাই থরথর করে কাঁপছে এবং সবাই কিন্তু নিস্তব্ধ নিঝুম পরিবেশে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গেছে সবাই। তো সেই সময় কিন্তু তিনি আস্তে করে ঘর থেকে তিনি বেরিয়ে যান। কি দেখেন, মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। মিনারটাকে দেখছি যেন, মিনার কথার অর্থ হচ্ছে মসজিদের সঙ্গে যুক্ত স্থাপত্য, অর্থাৎ যেখানে মসজিদ রয়েছে তার সঙ্গে যে লম্বা লম্বা যে থামের মতন আমরা দেখতে পাই উপর দিকে সোচালো, যেটা হচ্ছে মসজিদের যে মূল অংশটা তার থেকেও লম্বা। তো সেরকম একটা বহির অংশযুক্ত স্তম্ভকে কিন্তু আমরা মিনার বলছি। ঠিক আছে, তো এই জ্যোৎস্না আলোকিত রাত্রে এই মিনারটাকে কিন্তু তিনি হঠাৎ করে বুঝতে পারছেন যে হয়তো কোনো একজন কেউ দাঁড়িয়ে আছে আর কি। হ্যাঁ, এরকম তার লেখকের মনে হচ্ছে। আর কি বুঝতে পারছেন, পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ, অর্থাৎ পাথরঘাটার গির্জা এটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের অন্তর্গত পাথরঘাটার গির্জা। 1600 সালে পর্তুগিজ খ্রিস্টান ব্যবসায়ীরা তৈরি করেছিলেন এই গির্জাটি। এই গির্জা হলো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের উপাসনা স্থল। তাহলে এই গির্জাটার কথাই তিনি বলেছেন, যেটার অবস্থান হচ্ছে বাংলাদেশের পাথরঘাটা বলে একটা জায়গা। হ্যাঁ, তো সেইখানে যে গির্জাটা রয়েছে সেটা কিন্তু লাল পাথর দিয়ে তৈরি। তাহলে তিনি বুঝতে পারছেন যে ছোট ছোট জিনিসগুলোর মধ্যে তিনি কিন্তু উপমা ব্যবহার করেছেন এবং যেন কবির কাছে জীবন্ত মনে হচ্ছে। ঠিক আছে, তারপরে তিনি বলছেন যে দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়ে, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। তাহলে দরগাতলা এটা কথার অর্থ হচ্ছে পীরের কবর এবং তার সংলগ্ন স্মৃতি মন্দির, অর্থাৎ মুসলিমদের
যে ধর্মস্থান সেখানে যে পীর সাহেব রয়েছেন, তো তার কবর এবং তার সংলগ্ন স্মৃতি মন্দিরকে বলা হচ্ছে দরগাতলা। তাহলে এই লেখক সেই দরগাতলা পেরিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে পেরিয়ে যেই সোজা রাস্তা ধরে যেই বাঁ দিকে মোচড় নিচ্ছেন, তিনি হঠাৎ করে দেখতে পাচ্ছেন যেন কোত্থেকে একটা উটকো পাহাড় কথার অর্থ হচ্ছে অপরিচিত পাহাড়, যে পাহাড়ের সঙ্গে লেখক কখনো আগে পরিচিত হননি। তো সেই পাহাড়ও যেন লেখককে ডাক দিলেন যে আয় 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 আয়। ঠিক আছে, তাহলে লেখক যখন ঘর থেকে বেরিয়ে প্রকৃতির মধ্যে গিয়ে অবস্থান করছেন, সেই সময় কিন্তু প্রকৃতির সমস্ত কিছু যেন কবিকে আহ্বান জানাচ্ছে। ঠিক আছে, এরপরে নেক্সট পার্টে দেখো বলেছে যে পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পাড় এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। তাহলে পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পাড়, লাল দিঘি মানে হচ্ছে একটি বড় ধরনের পুকুর। হ্যাঁ, তো সেই পুকুরটার নাম হচ্ছে লাল দিঘি। তাহলে সেই লাল দিঘিটা কোথায় রয়েছে না, পাহাড়টা ঘেঁষেই কিন্তু লাল দিঘিটা রয়েছে। তাহলে লেখক বুঝতে পারছেন, লেখকের মনে হচ্ছে যেন ওই লাল দিঘিটা যেন পাহাড়ের গায়ে যেন হাত বুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম একটা জ্যোৎস্না আলোকিত রাত্রে লেখকের এটা মনে হচ্ছে, লেখক অনুমান করছেন। হ্যাঁ, লেখক কল্পনা করছেন। তাহলে পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পাড়ে কি দেখছেন না, জোনাকিদের দরবার বসে। জোনাকি হচ্ছে এক ধরনের পোকা, যে পোকাগুলো রাত্রেবেলা বেরোয় এবং রাত্রেবেলা কিন্তু ওদের শরীরে নির্দিষ্ট অংশ থেকে একটা আলোকিত অংশ আমরা দেখতে পাই, তো সেটাকে জোনাকি বলা হয়। তাই জোনাকি পোকাগুলো যেন সেই লাল দিঘিটার পাড়ে, যেখানে পাহাড়ের গায়ে লাল দিঘি হাত বুলিয়ে দিচ্ছে সেখানে যেন জোনাকিদের দরবার বসে। দরবার মানে হচ্ছে সভা। হ্যাঁ, কারণ জোনাকি পোকা কিন্তু একা একা ঘুরে না, যেখানে থাকে সেখানে কিন্তু একসঙ্গে ঝাঁক বেঁধেই তারা অবস্থান করে। তো সেই একসঙ্গে ঝাঁক বেঁধে অবস্থান করাটাকে সবার সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো, আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল, এসো আমরা সবাই না ঘুমানোর দল। তাহলে এবার লেখক অনুমান করছেন যে দিঘির যে জলটা রয়েছে, দিঘির যে কালো জলটা রয়েছে, কলকলিয়ে কথার অর্থ হচ্ছে যে হালকা ঢেউ। হ্যাঁ, যখন বড় একটা কোনো জলাশয় থাকে তখন সেখানে কিন্তু হালকা হালকা ঢেউ হয়। যখন বাতাস বয়, ফাঁকা জায়গায় যখন বাতাস বয় তখন সেখানে কিন্তু হালকা ঢেউ দেখতে পাওয়া যায়, এবং সেই ঢেউটা কিন্তু চাঁদের আলো যদি যখন তার মধ্যে পড়বে তখন কিন্তু জলটার মধ্যে চকচক করবে এবং অপূর্ব মায়াবিক সৌন্দর্য মনে হয়। ঠিক আছে, তো সেই ঢেউ দেখে কিন্তু লেখকের মনে হচ্ছে কালো দিঘির জল যেন তাকে ডাকছেন যে তুমিও এসো, আমরা সবাই না ঘুমানোর দল। অর্থাৎ লেখক সমেত, অর্থাৎ লেখক যে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ, চাঁদ, নারকেল গাছ, বিভিন্ন রকমের গাছ, তারপরে ধরো পাহাড়, মিনার, দরগাতলার যে সেই মন্দির। হ্যাঁ, তো সমস্ত যেন জীবন্ত হয়ে রয়েছে কবির কাছে, এবং সেই জীবন্ত জিনিসগুলো যেন কবিকে ডাকছেন যে তুমিও এসো, আমাদের দলে যোগ দাও। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। তাহলে এবারে সেই যে কালো দিঘি যেন মনে হচ্ছে, কালো দিঘি যেন বুঝতে পেরে গেছেন যে আল মাহমুদ একজন প্রকৃত লেখক। হ্যাঁ, তো তার কাছে নিশ্চয়ই কোনো পদ্য থাকবে। সেই পদ্যটা পদ্য মানে কবিতা। হ্যাঁ, তিনি যে কাগজে পদ্যটা লিখেছেন সেই কাগজটা হয়তো তার কাছে থাকবে। তো সেই কাগজটা বের করে যেন লেখককে আহ্বান জানাচ্ছে যে তুমি এসো, যে পদ্য লেখার কাগজটা বের করো এবং সেখান থেকে তুমি কিন্তু ওই রক্ত জবা যে ফুল গাছ রয়েছে, লাল জবা যে ফুল গাছ রয়েছে সেই ঝোপের কাছে সেখানে গিয়ে তুমি কাব্য পাঠ করো। এটা লেখককে ওই কালো দিঘির জল বলতে চাইছে। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব। তাহলে দিঘি যে এই কথাটা বললো, লেখককে যে বললো, সেই কথাতে সবাই কিন্তু যেন আনন্দে মুখরিত হয়ে গেল। হ্যাঁ, তার ফুল রয়েছে, পাখি রয়েছে, অর্থাৎ ফুল পাখি সমেত সমস্ত প্রকৃতি যেন আনন্দে যেন মুখরিত হয়ে উঠলো এবং সবাই যেন কলরব জ্বলে উঠলো। অর্থাৎ কবির কাছে যেন সকলেরই একটা আহ্বান যে আজকে কাব্য হবে। হ্যাঁ, কলরব মানে হচ্ছে কোলাহল বা একসঙ্গে সমবেত আওয়াজ, তাকেই বলা হয় কলরব। তো সবাই কিন্তু যেন আনন্দে মেতে উঠে কবির কাছে একটা আহ্বান জানাচ্ছে যে আজকে কাব্য হবে। তো সবাই যখন কবির কাছে এই আহ্বানটা জানাচ্ছে তখন কিন্তু কবি কিন্তু তাদের সেই আহ্বানটা আর তিনি না সাড়া দিয়ে পারেননি। তার কাছে মনে হলো তাকে সাড়া দিতেই হবে। তাই তিনি বলছেন, কি আর করি, পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। তাহলে সকলের সমবেত কণ্ঠের আহ্বানের
ডাকে কিন্তু কবি সাড়া না দিয়ে পারেননি, তাই তিনি সাড়া দিতে বাধ্য হলেন এবং তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে পকেট থেকে সেই যে ছড়ার বই যেটা তিনি লিখেছেন সেই ছড়ার বই তিনি বের করবেন এবং পাখির কাছে, ফুলের কাছে তার মনের কথা ব্যক্ত করবেন। ঠিক আছে, তাহলে এই হলো কবিতা। আশা করি তোমরা বুঝতে পারলে। যারা যারা কতটা কি বুঝতে পেরেছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা নতুনরা চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের কোনটা কোনটা সমস্যা রয়েছে এবং সমস্তগুলোই তোমরা দেখো এবং তোমরা নিজস্ব মতামত জানিও কমেন্ট বক্সে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।